ও রেকর্ডিং এখন শুরু হয় না। রেকর্ডিংটা স্টার্ট হচ্ছে, ডিলে করছে। আচ্ছা শুরু হয়েছে। তাহলে টেস্ট লেভেলের প্রথম লেভেলটাকে বলা হয় কম্পোনেন্ট টেস্টিং। সো কম্পোনেন্ট টেস্টিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং বলা হয় টেস্ট অফ ইচ সফটওয়্যার কম্পোনেন্ট আফটার ইটস রিয়ালাইজেশন। ইটস রিয়ালাইজেশন মানে যখন এই সফটওয়্যার এই কোডটা কম্পোনেন্টটা তৈরি হলো, জন্মালো। কারণ এর আগে ছিল কনসেপ্ট, এর আগে ছিল ডিজাইন, এখন সে জন্মিয়েছে, আমরা রিলিজ দিয়েছি কোনটা, কম্পোনেন্টটা। Because of meaning of the components in different programming languages, the component test may be referred to as module test in C, class test বলা হয় object oriented টেকনিকে, ইউনিট টেস্ট বলা হতো বহু আগে থেকে, পাসকেলে ইউনিট টেস্ট বলতো। So components are referred as a module, class or a single unit because of possible involvement of the developers in test execution. They are called developer tests. And component testing is scope key at a single component are tested, একটা সিঙ্গেল কম্পোনেন্ট, আর কিছুই তৈরি হয় নাই, ধরে ছোট্ট একটা ক্লাস বানানো হয়েছে, সেটাই আমার কাছে কম্পোনেন্ট এবং তাকে আমি টেস্ট করতে পারি। So components may consist of several smaller units, যেমন আমরা ক্লাসের দিকে যদি তাকাই তাহলে স্মলার ইউনিট হচ্ছে যেমন মেথড গুলা, টেস্ট অবজেক্টস often cannot test standalone। এই যে আবার এখন বলছে ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল কম্পোনেন্ট টেস্ট করতে হবে, বাট আমি একটাকে টেস্ট করব কি করে, ওটাকে ঠিক কে টেস্ট করবে? তার মানে ওই ওই কম্পোনেন্টটা কাউকে দিয়ে টেস্ট করাইতে হবে, তাই না? তো সাধারণত আমরা কোনো একটা কম্পোনেন্ট তৈরি করে টেস্ট করি, বা ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে টেস্ট করে কোথায়, সেটাকে বলা হয় ড্রাইভার মেথড। সো ড্রাইভার মেথড দের নাম কি বলেন তো, সাধারণত আমরা যেখানে টেস্ট করি? বলেন। এটা ডিবাগার নাকি স্যার? এপিআই টেস্টিং বলতেছে এটাকে? না, মেন মেথড, মেন মেথড। ও আচ্ছা আচ্ছা। মেন মেথডকে বলা হয় ড্রাইভার মেথড। মেন মেথডের মূল কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেভাবে টেস্ট করি এভাবে না, কারণ এই প্রজেক্টটা যখন শেষ হয়ে যাবে ডেভেলপমেন্ট করা, তখন মেন মেথডে আমরা এত কিছু করেছি এগুলো সব বাদ, তাই না? আমরা একটা ক্লাস তৈরি করার পরে এটা টেস্ট করার জন্য আমরা মেন মেথডের তার অবজেক্ট ডিক্লেয়ার করে তার মেথডের ভিতরে কল করে করে আমরা দেখি যে পারফেক্টলি রান করছে কিনা, তাই তো? সো যেহেতু স্ট্যান্ডঅ্যালোন একলা একলা নিজে নিজেই টেস্ট হতে পারে না, যার জন্য আমাকে কি করতে হবে, এমন কিছু করতে হবে যাতে করে ওকে টেস্ট করা যায়। সো এভরি কম্পোনেন্ট ইজ টেস্টেড অন ইটস ওন। নিজে নিজেই এটা তো হয় না আসলে। সো ফাইন্ডিং ফেইলিওর কজড বাই ইন্টারনাল ডিফেক্ট, যদি কোনো কারণে ফেল করে কোনো টেস্ট এক্সিকিউশন করার পরে, তাহলে আমরা ধরেই নিতে হবে এটা ইন্টারনাল ডিফেক্ট, আর কোনো জায়গায় ডিফেক্ট হওয়ার কথা না, আর তো কিছু তৈরি হয় না। কারে দোষ দেবেন? নাচতে না জানলে উঠানের দোষ, তাই না? কারণ আপনি কারে দোষ দেবেন? এই কম্পোনেন্ট তো আর ছাড়া কেউ নাই দুনিয়াতে।
cross effect between components are not within the scope of this test. Cross effect একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট যে ক্রস এফেক্ট যেটাকে ইন্টিগ্রেশন বলা হয়, সেই ইন্টিগ্রেশন টেস্টিং এর এটা আমাদের আওতার ভিতরে পড়ে না। টেস্ট কেস মে বি ডিরাইভ ফ্রম, কোথা থেকে টেস্ট কেস তৈরি করব, মানে টেস্ট বেস কি হবে এটা? coverage. Functional specification. component specification. Component specification. Okay. So component specification বলতে কি বোঝায়? Component specification software design, but component design basically data model যেগুলা হচ্ছে আমরা ওই কম্পোনেন্টের মধ্যে যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন আমি কোন একটা ক্লাস যদি বলি তাহলে ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলা, ফাংশনাল এন্ড নন ফাংশনাল টেস্টিং কি করা যায় বলেন তো? একটা কম্পোনেন্টের কি ফাংশনাল নন ফাংশনাল বোথ টেস্টিং করা যায়, নাকি শুধু ফাংশনাল টেস্টিং করব? শুধু ফাংশনাল টেস্টিং হবে। ঈশিতা বলেন। যদি স্যার ফাংশনাল টেস্টিং থাকে, আসলে তার নন ফাংশনাল এলিমেন্ট তো থেকেই থাকে স্যার, যেহেতু আমরা হোয়াট এবং হাউ দিয়ে অ্যাট্রিবিউট গুলোকে ডেসক্রাইব করে এসেছি আগে, তো দুইটাই থাকার কথা স্যার। কারেক্ট, দুইটাই থাকবে। ফাংশনাল তো থাকবেই, কারণ এই কম্পোনেন্টটা যে কারণে তৈরি হয়েছে সেটা তার ফাংশনাল উদ্দেশ্য, যে এই কাজগুলা তাকে দিয়ে পারতে পারে। যেমন আমরা একটা ক্লাস ধরতে পারি, ম্যাথ ক্লাস, যদি এটা হচ্ছে লাইব্রেরি বিল্ট ইন ক্লাস জাভার, তো ম্যাথের ভিতরে অনেক ধরনের ম্যাথের মেথড করা আছে এই ক্লাসের মধ্যে। তো এই ক্লাসে তো প্রত্যেকটা ফাংশনই হচ্ছে একটা ফাংশনাল টেস্টিং হবে, তাই না? মিনিমাম একটা টেস্ট হবে প্রত্যেকটা ফাংশনের জন্য। নন ফাংশনাল টেস্টিং কেমন করে হবে বলেন তো? ওটার ইউজেবিলিটি মানে সিনট্যাক্সটা আসলে স্যার মানে কিছুই হাইলি রিডেবল কিনা। নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে যে কটা পড়ে সেইগুলা দিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন আমরা দেখতে পারি যদি মেইনটেনেবিলিটি কোয়ালিটি অ্যাট্রিবিউটস মেইনটেইন করতে চাই, তাহলে কোড কনভেনশন থেকে শুরু করে ভেরিয়েবল নেম টেম সেগুলা যেন ঠিকমতো দেওয়ার ব্যাপার থাকবে, সেভাবে করতে পারি। স্যার এই কম্পোনেন্ট টেস্টিং বা ইউনিট টেস্টিংটা কি আসলে কোড লেভেলই হইতেছে? কম্পোনেন্টের মানে কম্পোনেন্ট টেস্টিং বা ইউনিট টেস্টিং এটা কি আসলে কোড লেভেলে করতেছি আমরা, নাকি আসলে অ্যাকচুয়াল প্রোডাক্টেও এই জিনিসটা করা হইতেছে? অ্যাকচুয়াল প্রোডাক্টও হতে পারে, কারণ কোড লেভেল বলতে আপনি হোয়াইট বক্স বলছেন, তাই তো? জি স্যার ব্ল্যাক বক্সও হতে পারে। যেমন ধরেন লাইব্রেরি অনেক ক্লাস আছে যেগুলো আমরা সোর্স কোড দেখতে পাই না, কিন্তু ফাংশনাল স্পেসিফিকেশন দেওয়া আছে, আমরা সেভাবে আমরা ইউজ করি এবং টেস্ট করি। বলেন একটা উদাহরণ যদি দিতেন স্যার। এই যে বললাম ইন ব্ল্যাক বক্সে আসলে, হ্যাঁ, ব্ল্যাক বক্স হচ্ছে আমি ধরেন ম্যাথ যে ক্লাসটা আছে তার অনেকগুলো ফাংশন আছে, ম্যাথমেটিক্যাল ফাংশন। যেমন প্রথম ফাংশনটা সবাই করে এবিএস, মানে অ্যাবসলিউট ভ্যালু। আপনি -5 পাঠাবেন প্লাস হয়ে যাবে, +5 পাঠালেও প্লাস হয়ে যাবে। সেটা তো একটা মেথড, সেই মেথড তো ব্ল্যাক বক্সের মতো টেস্ট করতে পারি, ভিতরে কি কোড করেছে জানা দরকার নাই, তাই না? জি সো নন ফাংশনাল টেস্টিং আমরা এভাবে করতে পারি, এফিসিয়েন্সি চেক করতে পারি যে কত ফাস্টার নাকি স্লো, কতটুকু লোড নিতে পারে, এই সমস্ত টেস্ট করতে পারি। বুঝতে পারছেন? স্যার ডিজাইনের সাথে স্যার কম্পোনেন্টটা স্যার ঠিক আছে কিনা স্যার, ওইটাও তো স্যার হতে হবে স্যার, যেভাবে ডিজাইনটা করা হয়েছিল কম্পোনেন্টের। ওটা তো ভ্যালিডেশন।
তো ভ্যালিডেশন, কিন্তু ফাংশনাল বলছে যে ওর যে যে কাজগুলা করার কথা সেগুলাকে ঠিক মতো করছে কিনা, সেটা ফাংশনাল। আর নন ফাংশনাল বলছে যে ওই কাজগুলা কত ভালোভাবে করতে পারে, হাউ ফাস্টার, হাউ মিনিমাইজ দ্য কনজামশন অফ মেমোরি বা রিসোর্সেস, এগুলো নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটের মধ্যে পড়বে। এবং এই এই কম্পোনেন্টের উপর কতটুকু রিলাই করতে পারি, রিলায়েবিলিটি টেস্ট করেন। সো ফাংশনাল বা ফাংশনালিটির ভিতরে ডিফেক্ট কিভাবে পাওয়া যায়? কমনলি আর ডিফেক্ট ইন দা প্রসেসিং ডেটা প্রসেস করতে গিয়ে ডিফেক্ট। often near boundary values ডিফেক্ট থাকার সম্ভাবনা যে জায়গায় থাকে, ইফ দেন এলসে গন্ডগোল থাকতে পারে। মিসিং ফাংশনও একটা, সবকিছু করেছি একটা ফাংশন মিসিং হয়ে গেছে, বাট আমার স্পেসিফিকেশন ছিল। টেস্টিং রোবাস্টনেস, রোবাস্টনেস মানে কি? কতটা মজবুত স্যার, কতটা চৌকস, কতটা যে কোনো সিচুয়েশন সে যেন হ্যান্ডেল করতে পারে, সেটাকে আমরা বলি রোবাস্টনেস। কাজ হয়ে পড়ে যায় না, ব্যয় করে কেঁদে ফেলেন না যে কোনো পজিশনে গিয়ে, তাই না? নিজের ওপর একটা গ্রিপ আছে, কন্ট্রোল আছে, যাই আমাকে টেস্ট করতে দেখ, আমি পড়বো না অ্যাটলিস্ট। স্যার রোবাস্টনেস কি রিলায়েবিলিটির মতো হতে পারে? কোয়ালিটি রিলায়েবিলিটির মতো হতে পারে, হ্যাঁ। যেমন দেখেন, টেস্ট কেস রিপ্রেজেন্টিং দ্য ইনভ্যালিড ইনপুট আর কল দ্য নেগেটিভ টেস্ট। সো রোবাস্টনেস চেক করতে হলে আমাকে নেগেটিভ টেস্ট করতে হবে। আমি কম্পোনেন্টটাকে টিজ করব, দেখি আগে কিনা। দেখবেন যে যারা ডিফেন্সে পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে কি রকম ভাবে ইন্টারভিউর সময় টিজ করে, দেখে যে এর টলারেন্স লেভেলটা কতদূর। নাকি আম্মু বলে কেঁদে ফেলে, বুঝতে পেরেছেন? সো আমরা যত নেগেটিভ টেস্ট করব তত আমি এটা রোবাস্টনেস আসলে টেস্ট করা হয়। কারণ পজিটিভ টেস্ট সবসময় করে ফাংশনালিটি টেস্ট করার জন্য, নেগেটিভ টেস্ট করা হয়, নেগেটিভলি টেস্ট করা হয় হচ্ছে রোবাস্টনেস চেকিং এর জন্য। দেখি তো আমি উল্টাপাল্টা করলে কি বিহেভ করে। A robust system provides an appropriate handling of wrong inputs. The wrong inputs accepts in the system may produce failure in the further processing. Wrong output, system crash, এগুলা হতে পারে। So দেখেন robustness কত important. Other non-functional attributes may be tested. যেমন পারফরমেন্স টেস্টিং, স্ট্রেস টেস্টিং, রিলায়েবিলিটি টেস্টিং, এগুলো সব করা যাবে একটা কম্পোনেন্টের উপরে। সো কম্পোনেন্ট টেস্টিং এর টেস্ট হারনেস শব্দটা আমি কিছুটা আলোচনা করেছি টেস্ট হারনেস নিয়ে। যেমন ধরেন ড্রাইভার মেথড, এটা একটা টেস্ট হারনেসের একটা পার্ট। তারপরেও আমরা দেখব, আমি জাস্ট এই গল্পগুলা পড়বো না, আমি গল্পটা দেখবো হচ্ছে ডায়াগ্রামে। টেস্ট হারনেস মানে হচ্ছে, দেখেন মাঝখানের যে কম্পোনেন্টটা যেটা তৈরি করলাম, সে এখানে ইন্ডিভিজুয়ালি একটা তৈরি হয়েছে, আর কেউ নাই এখন। তাহলে আমি একে টেস্ট করব কি করে? একে টেস্ট করতে হলে আমার টেস্ট ড্রাইভার লাগবে। ড্রাইভার মেথড কোনটা? মেন মেথড, যা কম্পোনেন্টের ইন্ট্রোডিউস করব এবং ওখান থেকে তার ফাংশনালিটি গুলাকে আমরা এক্সিকিউট করব
সেখান থেকে আমরা পজিটিভ নেগেটিভ সব টেস্ট গুলো আমরা করব। কে করবে? আসলে ড্রাইভার করবে। আর তার টেস্টের জন্য যদি সাপোর্টিভ কোনো কিছু লাগে তাকে আমরা বলছি স্টাব। বুঝতে পারছেন? তার টেস্টিং করার জন্য যা হেল্পার লাগে সেটাকে বলা হয় স্টাব। একটা রিয়েল এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা নাম শুনছেন যে প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, পিটিআই বলা হয়। পিটিআই এর ইনস্ট্রাক্টর হচ্ছে আমার ওয়াইফ। সো ওরা যে কাজটা করে সেটা হলো যে গভর্নমেন্ট যত প্রাইমারি স্কুল আছে তাদেরকে টিচারদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হাউ টু টিচ কিডস, হ্যাঁ, 1 to 5 ক্লাস পর্যন্ত। তো এই 2 বছর ধরে তাদের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং করে তার মানে তাদেরকে বানালো। প্রত্যেকটা টিচারই ট্রেনি টিচার যারা প্রাইমারি স্কুলে তারা হচ্ছে আমার কাছে কম্পোনেন্ট। একজন ইনস্ট্রাক্টর সে বেসিক্যালি ড্রাইভার। আমি এখন এই কম্পোনেন্টটাকে টেস্ট করতে যাচ্ছি। তাহলে একটা প্রাইমারি স্কুলে একজন টিচার সে হচ্ছে পিটিআই এর কাছে একটা কম্পোনেন্ট, সে তৈরি হয়েছে 2 বছর ধরে, তাকে এখন টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য কে টেস্ট করবে? ওই ইনস্ট্রাক্টর টেস্ট করবে, তাকে লঞ্চ করে দেবে যে নাও ইউ স্টার্ট দ্য ক্লাস, ডেমো, গিভ এ ডেমো। সে পারফর্ম করবে। পারফর্ম করার জন্য ওর কি লাগবে? পারফর্ম করার জন্য ওর স্টুডেন্ট লাগবে। সো স্টুডেন্ট কোথায় আছে? স্টুডেন্ট তো তার স্কুলে আছে। এখন এখানে কোথায় আমি পাবো? তো তা আমাকে ডামি স্টুডেন্ট লাগবে। ডামি স্টুডেন্ট ক্যান বি অ্যারেঞ্জড বাই পিটিআই অথরিটি, অথবা যদি না পারে তাহলে অন্যান্য ইনস্ট্রাক্টররা বা অন্যান্য আরো যারা টিচার আছে তারা স্টুডেন্ট সেজে বসতে হবে ওখানে, এবং সেখানে তারা বাচ্চাদের মতো আচরণ করবে এবং এই ট্রেনি টিচার সেখানে পড়াবে। আর ড্রাইভার তাকে যেমন লঞ্চ করেছিল সে চেক করে দেখবে ফাংশনালিটি গুলো ঠিক মতো পারফর্ম করছে কিনা। এই যে টোটাল এনভায়রনমেন্টটা বললাম, সেই টোটাল এনভায়রনমেন্টটাকে বলা হয় টেস্ট হারনেস। কারণ রিয়েলি ওই কম্পোনেন্টটা বা ওই টিচারটা তার স্কুলে কি পারফর্ম করবে, তখন হচ্ছে তার রিয়েল ইমপ্লিমেন্টেশন। ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার। নাকি জোর করে ক্লিয়ার হলো না? স্যার আরেকবার একটু বলেন। আরেকবার। আচ্ছা, আমি বলছিলাম যে প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং ইনস্টিটিউটের কথা, পিটিআই, যেখানে প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংটা দেয় হচ্ছে পিটিআই এর ইনস্ট্রাক্টররা। 2 বছর ধরে ট্রেনিং দেয়। আসলে ট্রেনিং এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হাউ টু টিচ ফ্রম ক্লাস 1 to ক্লাস 5। এটা শেখানো হয়। শেখানো যখন শেষ হয় তখন তাদেরকে টেস্ট করা হয়। কারা টেস্ট করে? ইনস্ট্রাক্টররাই টেস্ট করে। কি করে? তাকে ডেমো ক্লাস নিতে বলে। তো ডেমো ক্লাসের জন্য তার মানে কে লঞ্চ করছে? কে টেস্টটা? ইনস্ট্রাক্টর লঞ্চ করছে। কি বলছে যে হ্যাঁ এবার আপনি ক্লাস নেন, এবং সে খাতা নিয়ে বসে থাকে যে ঠিক মতো পারফর্ম করছে কিনা, কোনো জায়গায় গ্যাপ আছে কিনা, তার ফাংশনালিটি গুলো টেস্ট করছে বসে বসে। কিন্তু এই যে কম্পোনেন্টটা, একজন টিচার তাকে যে টেস্ট করার জন্য এনভায়রনমেন্ট দিতে হবে, সেই এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য তার যে স্টুডেন্ট লাগবে তো পড়াতে হবে। সেই স্টুডেন্টটা কই পাবে? সেটাকে আমরা বলছি স্টাফ। কিন্তু রিয়েলি স্টুডেন্ট তো তার স্কুলে আছে, সে যে স্কুল থেকে এখানে এসেছে ট্রেনিং এর জন্য। সো এই যে আমি ডামি স্টুডেন্ট বানাই দিলাম,
দামি স্টুডেন্ট বানানোর জন্য আগে যেমন ইনস্ট্রাক্টররা নিজেরাই স্টুডেন্ট সেজে বসতো, এখন কিন্তু পরীক্ষণ বিদ্যালয় আছে ওখানে। পরীক্ষণ বিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে ওখানে যে নর্মাল স্টুডেন্টরা, তাদের তো লাইফ আছে না, তারাও তো পড়াশোনা করতে হবে। এমন তো না যে তারা খালি ডামি সেজে বসে থাকবে আর তাদের লেখাপড়া নাই। তো তারা কন্টিনিউয়াস লেখাপড়া করবে, কিন্তু যখন এই ট্রেনিদের টেস্টিং এক্সাম মানে ক্লাস নিতে হবে, টেস্ট ক্লাস, তো সেটার জন্য ওই স্টুডেন্টদের নিয়ে এসে ওদের ওখানে ক্লাস নেয়। এটাকে বলা হয় পরীক্ষণ সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় আর কি, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় বলা হয়। বাট তারও আগে ছিল হচ্ছে ধরেন ইনস্ট্রাক্টররাই স্টুডেন্ট সেজে বসে থাকতো, তো ওইটাকে আমরা বলি স্টাফ। কিন্তু স্টাফ উইল বি রিপ্লেসড বাই রিয়েল লাইফ। রিয়েল লাইফে যখন যাবে তখন স্টাফ থাকবে না। স্যার এটা কি যেমন টেস্ট বেডের মতো কিছু? টেস্ট বেড তো হচ্ছে টোটাল জিনিসটাকে টেস্ট বেড বলে, এনভায়রনমেন্ট যেখানে টেস্ট করা হয়। সো এখন বলা হচ্ছে যে এই কম্পোনেন্টটা, এটা সিঙ্গেল কম্পোনেন্ট, এখন তার যে এনভায়রনমেন্ট, সে এনভায়রনমেন্ট তো আমি তৈরি না, আমি স্টুডেন্ট বানাবো, তখন রিয়েল স্টুডেন্ট যখন বানাবো তখন ডামি স্টুডেন্ট মানে স্টাফ গুলা রিপ্লেসড হয়ে যাবে। বাট এখন আমি বানাই নাই, আমি তো শুধুমাত্র একটা কম্পোনেন্ট বানাইছি, সেটা হচ্ছে এই টিচারটা। ঠিক আছে? ঠিক এরকম যখন ধরেন আমি একটা কম্পোনেন্ট বানাবো, একটা ক্লাস, এই ক্লাসের কাজ কি? ক্লাসের কাজ হচ্ছে আমি এখানে যদি কোনো ডাটা দিই, সে সেভ করবে ডেটাবেজে। ডেটাবেজের ডিজাইনই তো বানানো হয়নি, টেবিলও নাই, কিন্তু তার আগে আমি কম্পোনেন্টটা তৈরি করে ফেলেছি। আমি জানি এখান থেকে ডাটা সেন্ড করলে someone will receive the data and enter into the database। সেটা আমি এখনো বানাইনি, আমি এখনো ওগুলো বানানো হয় নাই, আমি শুধু বানাইছি। ধরেন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি যার ব্যাক এন্ডে রিসিভার হিসেবে কন্ট্রোলার কাজ করে। কন্ট্রোলারের ব্যাক এন্ডে থাকে, আরো পিছনে থাকে হচ্ছে সার্ভিস, তার পিছনে থাকে হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক, মানে এনটিটি ক্লাস গুলা বা ডাও বলা হয়। ডেটা অবজেক্ট কি বলে, ডাও হচ্ছে ডেটা অ্যাক্সেস অবজেক্ট বলা হয় এরকম। তার কাজ হচ্ছে বেসিক্যালি ওই সার্ভিস থেকে গিয়ে ডাটাবেজে সেভ করবে। তো ওগুলো কিছুই হয় না, ধরেন কন্ট্রোলার বানাইছি খালি আমি। তো বাইরে থেকে আমি যখন কোনো সেন্ড করব, কন্ট্রোলারকে যদি সেভ করতে পাঠাতে বলবো, আর কন্ট্রোলার কি করবে, তো কার কাছে পাঠাবে, লোক নাই। সো আমরা করব কি, একটা ডামি সার্ভিস বানায় রাখবো কার, কন্ট্রোলারকে টেস্ট করার জন্য, যে কন্ট্রোলার ঠিক মতো ডাটা দিতে পারছে কিনা। কন্ট্রোলার আমি যদি বলি এখানে সাকসেসফুলি সেভড, আমি যদি রিটার্ন করি, সে আমাকে শো করতে পারছে কিনা কন্ট্রোলারটা, কন্ট্রোলারের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পারে কিনা দেখার জন্য। তো তার জন্য আমাকে স্টাফ বানাইতে হবে, সেই স্টাফ হচ্ছে ডামি। এবং টেস্ট ড্রাইভারও বানাতে হবে, কারণ হচ্ছে টেস্ট ড্রাইভারও হচ্ছে একে টেস্ট করার জন্য বানাচ্ছেন, এমন না যে টেস্ট ড্রাইভার সারা জীবন রেখে দেবো। তো এই কম্পোনেন্টটাকে হয়তো কেউ এক্সিকিউট করবে হচ্ছে রিয়েল লাইফে, কেউ ফ্রন্ট এন্ড বানানো যখন হয়ে যাবে সেখান থেকে কেউ ডেটা সেন্ড করবে আর ওই কন্ট্রোলার ধরবে। তার মানে আমার ড্রাইভার অ্যাকচুয়ালি লাগবে না তখন, যখন হয়ে যাবে। এইরকম একটা পরিবেশের জন্য ড্রাইভার এন্ড স্টাফ আমাকে লিখতে হয়, তার জন্য প্রোগ্রামিং স্কিল লাগবে। সেটা স্যার, এই যে আমরা ড্রাইভার এবং স্টাফের কথা বলছি, তো এই কাজটা কি আসলে টেস্টারদের কাজ, নাকি এটাও মানে ডেভেলপাররাই করে দিবে আমাকে? টেস্টারদের কাজ, ডেভেলপার আপনাকে করে দেবে না। আচ্ছা আচ্ছা। ডেভেলপার তো আরো কাজ আছে, কম্পোনেন্ট তৈরি করছে, আরো কম্পোনেন্ট তৈরি করবে, এটাকে ইন্টিগ্রেট করবে, পুরো সিস্টেম বানাবে। স্যার তার মাঝখান থেকে বলেন। আচ্ছা, আমি একটু আমার রিয়েল লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি মানে আমার ফর্মার প্রজেক্টে আমি দেখেছি যে গুগল প্লে সার্ভিস ইউজ করতে হয়, মানে ওখান থেকে টিকিট কিনতে হয়, টিকিট কিনলে আমি একটা সার্ভিস ব্যবহার করতে পারবো। তো গুগল প্লে সার্ভিসের থেকে টিকিট কেনাটা তো আসলে মানে আমাদের টেস্টারদের জন্য সবসময় পয়সা দিয়ে কেনাটা সম্ভব না। তো সেখানে একটা দামি একটা জিমেইল ইউজ করে আমরা সবসময় টিকিট কিনতাম। তো আমরা কি এই জিনিসটাকে ড্রাইভার এন্ড স্টাফ বলবো?
বলতে পারেন যদি আপনি এপিআই সম্ভবত বলতে পারেন আংশিক একটা, হয়তো আপনি ড্রাইভার বলছেন আর নাকি স্টাফ বলছেন ওখানে? স্যার ওটাকে আমি স্টাফ বলতেছি। মানে হতে আমি পারে। একটা হ্যাঁ, আমি একটা দামি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি গুগল প্লে সার্ভিসের সার্ভিসটাকে ইউজ করতেছি, ইউজ করে আমি টিকিট কিনতেছি। কারণ টিকিট যদি আমি পারচেজ না করি তাহলে আমার টেস্টিংটা হচ্ছে না, টিকিট পারচেজ করতেই হচ্ছে। এটা কি স্যান্ডবক্স? স্যার হ্যাঁ, স্যান্ডবক্সটা তো স্যার আইফোনের জন্য, আর অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে। ও যাই হোক, মানে স্যান্ডবক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হ্যাঁ যে রিয়েল না, এটা হ্যাঁ ডামি আসলে। হ্যাঁ স্যার, সেটা ওইটাই মানে সেটার নামকে স্যান্ডবক্স বলা হয়, কারণ হ্যাঁ যে হ্যাঁ বক্সের আসলে অস্তিত্ব থাকবে না, উড়ে যাবে একসময়। এক্স্যাক্টলি। হ্যাঁ, টেস্ট ফ্লাইটে যখন গেছে তখন তো হ্যাঁ, স্যান্ডবক্সের কোনো ওর অস্তিত্ব ছিল না। অস্তিত্ব, হ্যাঁ, তার মানে এটা স্টাফ, ঠিক আছে। ওকে 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 স্যার, বুঝতে পারছি স্যার। কিন্তু স্যার মানে এই জিনিসটা তো ডেভেলপাররাই করে দিছে, এটা তো আমরা টেস্টাররা করিনি। আপাতত ডেভেলপার করে দিয়েছে, আপনাদের কাজ এখন তাদেরকে ধন্যবাদ দেন, অ্যাকচুয়ালি আপনারা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে মনে করেন যে আপনার কাজ আমি করে দিলাম বলে কি সারা জীবন করে দেবো? ওকে। স্যার এপিআই এর ক্ষেত্রে যে আমরা পোস্টম্যান ইউজ করি স্যার, ওইটাও তো সেম হতে পারে স্যার। পোস্টম্যানকে আপনি ড্রাইভার বলতে পারেন। জি স্যার। ড্রাইভার বলতে পারেন, কারণ আপনি ওখান থেকে সেন্ড করছেন এবং ওখান থেকে রিসিভার দেখছেন যে পারফেক্টলি আসে কিনা। এখন আমি যে বললাম না কন্ট্রোলার ব্যাকএন্ড কিছু যদি না করা থাকে, ও কন্ট্রোলারের কাছ থেকে একটা যদি জেসন আমি পাঠাই দিই, অথচ যেটা ডেটাবেস থেকে আসার কথা ছিল, তাহলে তো আর আমার আর দরকার নাই। বাইরে ড্রাইভার তো বুঝলো যে না পারফেক্টলি আসতেছে, তো ওটার জন্য আমি একটা ডামি সার্ভিস বানায় রাখবো, যে সার্ভিসের কাজ হবে একটা জেসন পাঠাই দেওয়া রিকোয়েস্ট আসার সাথে সাথে। ও ডাটাবেজের কাছে যাবেও না, বাট রিয়েল লাইফে কি ওটা হবে? হবে না, ওটা ক্যান বি রিপ্লেসড। হ্যাঁ, এটা উইল বি রিপ্লেসড বাই রিয়েল কম্পোনেন্ট। নাও দ্য কম্পোনেন্ট টেস্টিং is called the developers টেস্টারদের মতো, টেস্টার ইকুয়াল টু ডেভেলপার। এখানে in case of tester developers, the testing take place with a strong development focus. So knowledge about functionality, component structure, and the variable may be applied to design test cases. So তার মানে কম্পোনেন্টের জন্য টেস্ট বেসিস কোনগুলা? ফাংশনালিটি, কম্পোনেন্ট স্ট্রাকচারস এন্ড ভেরিয়েবলস, এগুলাই হচ্ছে টেস্ট কেস ডিজাইন। So often functional testing will apply additional the use of debuggers and other development tools, যেমন unit test framework will allow to directly access the program. আপনাদেরকে দেখাইছিলাম না ডিবাগার একদিন? জি স্যার। সো ডিবাগারের মূল কাজ হচ্ছে যেন ব্রেক পয়েন্ট দিয়ে দিয়ে আমি থামিয়ে প্রোগ্রামটাকে এক্সিকিউট করাতে পারি। অ্যাকচুয়ালি লাইভ রানই হচ্ছে, বাট আমি তার সাথে ইন্টারাকশন করছি, ওকে স্টপ করে দিতে পারি, ওকে ও ইন্টারনাল ডেটা গুলাকে আমি যেন দেখতে পাই, ইন্টারমিডিয়েট ডেটা গুলা যেন আমি দেখতে পাই, রাদার দেন ও ভিতরের ভেরিয়েবল গুলা ভ্যালু চেঞ্জ গুলা যেন আমি দেখতে পাই। এটাকে ইন্টারঅ্যাক্টিভ ডিবাগার বলা হয়। Source code knowledge allows to use a white box method for component test. So আমাদের component test শেষ। Any question? স্যার আমাদের ইউআই টেস্টিংটা কি কম্পোনেন্ট টেস্টিং এর মধ্যে পড়বে না? কম্পোনেন্ট হচ্ছে একটা সিঙ্গেল কম্পোনেন্ট, আপনি যদি ইউআই কে একটা কম্পোনেন্ট ধরেন তো হবে। মানে ইউআইটাকে আসলে কোনো কিছুর মধ্যে ফেলতে পারছিলাম না। কম্পোনেন্ট একটা ইউনিট,
যে ইউনিটকে আমি আর ছোট করতে চাই না। এখন যদি বলেন যে ইউআই ইজ এ কম্পোনেন্ট, তার মানে ইউআই হচ্ছে আগে যেমন সব মিলে ছিল না, এখন ইউআই আস্তে আস্তে কম্পোনেন্টের দিকে যাচ্ছে, অনেক সময় চলে গেছে। কারণ হচ্ছে ইউআই এর জন্য আমরা অনেকগুলো দুইটা ভাগ করে নিয়েছি। প্রথমটা হচ্ছে আমরা বলতে পারি ইউএক্সডি, যেটা শুধু ডিজাইন আর কিছু থাকবে না। আবার ইউএক্সই বলছি, মানে ইউজার এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারিং, তার মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা যে কাজটা করি সেটাও ইউআই এরই তো কাজ না। তো ইউআই কে গ্রসলি দুটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে তার ইঞ্জিনিয়ারিং, মানে কোডিং, ডেটা বাইন্ডিং, এগুলা। এখন যদি ইউআই কে ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন, তাহলে কম্পোনেন্ট কি ধরবেন, নাকি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে ধরলে আমরা ধরতে পারি? যেমন আপনি যদি বলেন অ্যাঙ্গুলার, হ্যাঁ বলেন। স্যার আমি বলতে চাচ্ছি ডিজাইন ভিউ থেকে, মানে যদি আমি ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে ধরতে চাই সেক্ষেত্রে হবে কি যে ইউআই গুলার লাইক আপনার কি বলবো এটাকে, চেক বক্স গুলা কাজ করবে, রেডিও বাটন গুলা কাজ করবে এবং সাবমিট হবে সেই ফর্মটা, হ্যাঁ সেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি। কিন্তু আমি সেই পর্যন্ত যাব না, আমি তার আগেই শুধুমাত্র আমাদেরকে যে ডিজাইনটা প্রোভাইড করা হয়, লাইক আমাদেরকে যে এক্সডিটা প্রদান মানে প্রথমে প্রোভাইড করা হয়, সেই এক্সডি অনুযায়ী আমি ইউআইটা দেখবো। হতে পারে, কারণ একটা ইউআই ইঞ্জিনিয়ারিং সহ যদি আমি করি, তার মধ্যে কম্পোনেন্টে হয় আবার ইন্টিগ্রেশনও হয়, মানে একটা ইউআই এর ভিতরে অনেক কিছু আসে। আচ্ছা আচ্ছা, তো ওভারঅল আমরা একটা কম্পোনেন্ট ধরতে পারি, কারণ এটাকে সেপারেট করা যায়। আগে যেমন একসাথে থাকতো, এখন টোটালি সেপারেট করে রাখা যায় একটা কম্পোনেন্টের ভিতর। আবার একটা ধরেন আপনি একটা অ্যাঙ্গুলারের কথাই চিন্তা করলেন, একটা কম্পোনেন্ট বানাইছেন, আছে না মডিউলার কম্পোনেন্ট? তো একটা কম্পোনেন্টকে আপনি যদি একটা ধরেন, একটা কম্পোনেন্ট টেস্টিং এ একটা কম্পোনেন্টের মধ্যে মাল্টিপল ইউআই থাকতে পারে, তাই না? মাল্টিপল ইউআই থাকতে পারে না? অবশ্যই। তো এই টোটালটাকে নিয়েও আপনি একটা বলতে পারেন যে এটা কম্পোনেন্ট। আচ্ছা, আবার কম্পোনেন্টের ডেফিনিশনটা একটু একটু ডিফারেন্ট, এটা কনটেক্সচুয়াল। কিরকম হতে পারে যে একটা, যেমন আমি যদি বলি আমার বডির কম্পোনেন্ট কি কি আছে, হেড একটা কম্পোনেন্ট, হাত একটা কম্পোনেন্ট, তাই না? পা কম্পোনেন্ট, এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা আলাদা আলাদা কম্পোনেন্ট, যেগুলা আলাদা করা যায়। আবার দেখেন এটা এর ভিতরে বহু কিছু আছে একটা কম্পোনেন্টের ভিতরে, না? একটা মাথাকে যদি একটা কম্পোনেন্ট বলি, তার মধ্যে চোখ আছে, কান আছে, নাক আছে, আলাদা আলাদা ফাংশনালিটি আছে। সো যখন এটা কন্টেক্সচুয়াল, এই জন্য বলছি যে কোনো একটা পুরো একটা সিস্টেমই অন্য আরেকটার জন্য কম্পোনেন্ট হতে পারে। আচ্ছা, হ্যাঁ রাইট। বুঝতে পেরেছেন? যেমন আমাদের বড় বড় যে ইআরডি ইয়াগুলো হয়, সরি ইআরপি সফটওয়্যার গুলো হয়, ওখানে তো একটা পুরো সিস্টেমই পুরো মানে মোটামুটি সবটা ইআরপি কিন্তু একসাথে রিলিজ করা হয় না, একটা একটা কম্পোনেন্ট করে করে রিলিজ করা হয়। একটা কম্পোনেন্ট নিজেই একটা সিস্টেম। যেমন ধরেন অফিস সুটের মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে? এমএস এর অফিস, এমএস ওয়ার্ড, হ্যাঁ এমএস ওয়ার্ড, তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ এক্সেস, এগুলা নিয়ে আমরা বলতে পারি কম্পোনেন্ট, তাই না? যেমন স্যার আমরা যদি লগইন সিস্টেমটাকে চিন্তা করি, সেক্ষেত্রে আমার যেই রেজিস্ট্রেশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন, লগইন পেজ, তারপরে হচ্ছে পাসওয়ার্ড রিসেট, ফরগট পাসওয়ার্ড, তারপরে মাই প্রোফাইল, এটা পুরোটাই কিন্তু একটা কম্পোনেন্ট হিসেবে আমরা ধরতে পারি। হতে পারে ইউজার ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। জি স্যার। কিন্তু আমি যদি আরেকটু ভিতরে ড্রিল ডাউন করে যাই, তখন দেখা যাবে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট। আবার শুধু একটা যদি সিঙ্গেলস, আপনি যদি লগইনের কথাই ধরেন, এর ভিতরে অনেকগুলা কম্পোনেন্ট হতে পারে। যেমন ইউআই কম্পোনেন্ট আছে, ভিতরে সার্ভিস কম্পোনেন্ট আছে, কন্ট্রোলার কম্পোনেন্ট আছে, তাই না? বিভিন্ন অনেকগুলা ক্লাস কম্পোনেন্ট হতে পারে, এগুলা ভেঙে ভেঙে আবার জোড়া দিলে একটা লগইন কম্পোনেন্ট। ওকে, সেই জন্য বলছি এটা ইজ এ ভেরি কনটেক্সচুয়াল, আপনি বলা যাবে না। যেমন ধর আমি বললাম যে ফোল্ডার আর সাব ফোল্ডারের মধ্যে পার্থক্য কি?
কোনো পার্থক্য নাই। সাব ফোল্ডার ইজ এ ফোল্ডার। জি স্যার। ইনহেরিটেন্সের যেমন কথাতে আমরা বলতাম প্যারেন্ট, কি বলে, প্যারেন্ট ইজ এ, কি বলে, চাইল্ড ইজ এ প্যারেন্ট, না, ইজ এ রিলেশনশিপ। জি ওই স্যার। জন্য আমরা হ্যাঁ বলেন। জি স্যার, মানে ওকে, তাহলে কম্পোনেন্ট টেস্টিং মোটামুটি বোঝা গেল, না? জি স্যার। এটা এটা কিন্তু নরমালি পড়াশোনা করার বিষয় না, এটা কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, না হলে এমন এমন কোশ্চেন আসবে আপনার। ওই অনুশীলনের কোশ্চেন নাই তো আমাদের যে মুখস্থ করে যাবেন, কম্পারিজন দিতে পারে বা এমন একটা সিনারিও দিতে পারে যে এখানে কম্পোনেন্ট টেস্টিং, সিস্টেম টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে কোনটার ইফেক্টটা কি রকম পড়ে, আপনাকে টিক দিতে হবে, কিন্তু এর ভিতরেই দেখবেন যে কমপ্লিকেটেড এমন করে দিল যাতে করে আপনি পুরোপুরি না জানলে আপনি দিতে পারবেন না। হুম। সো আমরা একটা ভিডিও ব্রেক মারি যাতে এটা কম্পোনেন্ট টেস্টিংটা আলাদা একটা ভিডিও হয়ে যায়।